দুর্যোগ পরবর্তী ত্রাণ কার্যক্রমের পরিবর্তে টেকসই দুর্যোগ ব্যবস্থাপনা নীতি গ্রহণ করেছে সরকার। ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে পরিচিত, এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সিভিল মিলিটারি মানবিক সহায়তা কার্যক্রম সমন্বয় গ্রুপ আরসিজির চতুর্থ সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী আরও বলেন, জলবায়ু পরিবর্তনের সঙ্গে টেকসই উন্নয়নের নিবিড় সম্পর্ক রয়েছে। সরকার পরিকল্পনা প্রণয়ন করেছে এবং এই পরিকল্পনার আওতায় আগামী 100 বছরে টেকসই উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যা পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে। এই পরিকল্পনা বাস্তবায়িত হলে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা সহ দুর্যোগের ঝুঁকি কমবে। একই সঙ্গে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলেও জানান প্রধানমন্ত্রী। সিপিপি স্বেচ্ছাসেবীদের নিবেদিত প্রচেষ্টা সহ বিভিন্ন কার্যক্রম গ্রহণের ফলে সাম্প্রতিককালে যে কোনো দুর্যোগ প্রাণহানির সংখ্যা ব্যাপকভাবে হ্রাস করতে আমরা সক্ষম হয়েছি এবং জলবায়ু পরিবর্তনের প্যারিস চুক্তি 2015-এর মতো আন্তর্জাতিক নীতি কাঠামোর সঙ্গে খাপ খাইয়ে চলার পথ সুযোগ করেছে। এর ফলে দুর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে বাংলাদেশ এখন রোল মডেল হিসেবে পরিচিতি এবং বাংলাদেশ দুর্যোগ স্থিতি স্থাপকতা অর্জনের দিকে অগ্রসর হচ্ছে। অভ্যন্তরীণ কোন্দলেই নড়বড়ে বিএনপি ভেঙে যাবে বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দলটি না এলেও উপজেলা নির্বাচন থেমে থাকবে না বলে মন্তব্য করেন তিনি। দুপুরে রাজধানীর একটি হোটেলে এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়কের 4 লেন প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে এসব মন্তব্য করেন ওবায়দুল কাদের। বিএনপির এখন যে নড়বড়ে এলোমেলো অবস্থা, কলহ কুন্তলের জন্যই বিএনপি ভাঙবে। আমাদের কোনো প্রয়োজন নেই বিএনপিকে ভেঙে ফেলার, বরং বিএনপি ঐক্যবদ্ধ থাকলে, অপোজিশন স্ট্রং থাকলে গণতন্ত্রের স্বাস্থ্যের জন্য এটা ভালো। সেবা খাতে কোনো অনিয়ম দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সকালে রাজধানীর কারওয়ান বাজারে ওয়াসা ভবনে কর্মকর্তা কর্মচারীদের উদ্দেশ্যে মন্ত্রী এই হুঁশিয়ারি দেন। আমরা সবাই মিলে কাজ করব দেশের জন্য, এখানে কোনো কম্প্রোমাইজ করতে দেওয়া হবে না, আর কোনো ইভিল অ্যাক্টিভিটিস উইল নট প্রলং। আমরা দীর্ঘদিন আমাদের নজরে আসবে, অবশ্যই আমরা ব্যবস্থা নেব। যদি আমার কোনো আপন ভাই থাকে, আমার কোনো আত্মীয় থাকে, আমার পরম বন্ধু থাকে, আই উইল বি অপটিমিস্টিক অ্যাবাউট দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রোচ। দুর্নীতিকে কোনো ক্ষেত্রেই প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট সম রেজাউল করিম। সকালে পিরোজপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি কর্মকর্তা, রাজনীতিক ও সুশীল সমাজের সঙ্গে মতবিনিময় সভায় এই হুঁশিয়ারি দেন তিনি। উন্নয়নে দলমত নির্বিশেষে সবার সহযোগিতা চেয়ে মন্ত্রী আরও বলেন, কেউ যেন রাজনৈতিক হয়রানির শিকার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। জেলা প্রশাসকের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান এবং পিরোজপুর পৌরসভা মেয়র হাবিবুর রহমান মালিক। গ্যাটকো দুর্নীতি মামলার শুনানিতে উপস্থিত না থাকায় মামলার অন্যতম 2 আসামি সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী কে এম মোশাররফ ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী আকবর হোসেনের ছেলে সাইমন আকবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। মামলার অভিযোগ গঠনের পরবর্তী শুনানি 7 ফেব্রুয়ারি ধার্য করা হয়েছে। রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত 3-এর বিচারক আবু সৈয়দ দিলজারের আদালতে পৌনে 1টায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপস্থিতিতে শুরু হয় শুনানি। গত 16 জানুয়ারি খালেদা জিয়া ও অন্য আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ছিল, তবে অসুস্থতার কারণে সেদিন খালেদা জিয়াকে আদালতে নেওয়া হয়নি। দুদকের আইনজীবীরা তার অনুপস্থিতিতেই শুনানির আবেদন করেন, অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা সময় আবেদন করেন। 2 পক্ষের শুনানি শেষে বিচারক সব আসামির উপস্থিতিতে শুনানির জন্য আজকের দিন ধার্য করেছিলেন। দুদকের মামলায় অভিযোগ, গ্যাটকোকে কাজ পাইয়ে দিয়ে রাষ্ট্রের 14,56,00,000 টাকার ক্ষতি করা হয়েছে। ছাত্র রাজনীতি নিষিদ্ধ ও ছাত্র সংসদ না থাকায় নানাবিধ সংকট নিয়ে শিক্ষার্থীদের পক্ষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কথা বলার কেউ নেই। ডাকসু নির্বাচন অনুষ্ঠানের উদ্যোগ নেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদের প্রয়োজনীয়তার কথা বলছেন শিক্ষার্থী, শিক্ষক ও ইউজিসি।
2010 ও 2015 সালে টিউশন ফির উপর ভ্যাট আরোপের প্রতিবাদে সফল আন্দোলন করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। নিজস্ব দাবি আদায়ের পাশাপাশি গেল কবছর ধরে জাতীয় নানা ইস্যুতেও তাদের সরব উপস্থিতি ও হামলা মামলার শিকার হওয়া সবার দৃষ্টি কেড়েছে। সফলতা পেলেও এসব আন্দোলন ধরে এখন পর্যন্ত কোনো শক্তিশালী ছাত্র সংগঠনের দেখা মেলেনি বিশ্ববিদ্যালয়গুলোতে, যার পেছনে প্রধান কারণ হিসেবে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকা ও ছাত্র সংসদের প্রয়োজনীয়তাকে এড়িয়ে যাওয়াকে চিহ্নিত করেছে সংশ্লিষ্টরা। ছাত্রদের বিভিন্ন ক্যাম্পাস কেন্দ্রিক অনেক ধরনের দাবি দাওয়া তাদের থাকতেই পারে, আছে, সেইগুলো নিয়ে কথা বলার মতো আসলে সেরকম কোনো বডি আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের নেই। এর বাহিরেও সাম্প্রতিক সময়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একটা ছোঁয়া সাম্প্রদায়িকতার মধ্যে পড়েছে। এই সাম্প্রদায়িকতা থেকে যদি আমরা তাদের বের করে আনতে চাই, তাহলে আমাদের এই ছাত্র সংসদ অবশ্যই দরকার। শিক্ষার্থীরাও মনে করেন নিজস্ব দাবি দেওয়া সুনির্দিষ্টভাবে তুলে ধরতে ছাত্র সংসদ দরকার। যদি রাজনীতিটা আলাদাভাবে রাজনীতির মতো না করে আমাদের নিজের প্রবলেমগুলো সলভের জন্য এটা হয়, তাইলে ভালো। কোনো প্রবলেম হলে তারাই হচ্ছে গিয়ে স্পিক আপ করবে এবং তাদের নেতৃত্বেই হচ্ছে গিয়ে সব কিছু চলবে, এমন একটা সংগঠন আমার মনে হয় যে করা উচিত। ইউজিসি থেকে বা গভর্নমেন্ট থেকে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, তাহলে স্টুডেন্টদের থেকে ভালো পরিমাণে একটা সাড়া পাওয়ার অবশ্যই সম্ভাবনা আছে। ছাত্র সংসদের প্রয়োজনীয়তাকে অস্বীকার না করলেও বিষয়টি পুরোপুরি শিক্ষার্থীদের আকাঙ্ক্ষার ওপর নির্ভর করছে বলে মনে করেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশের উপাচার্য। আমাদের বিশ্ববিদ্যালয়গুলিতে যদি ভবিষ্যতে কোনো ছাত্র সংসদ করি, সেটাও খুব সুন্দর একটা মানের হবে, যার দ্বারা স্টুডেন্ট এবং আমাদের দেশ এবং উচ্চশিক্ষা লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে না। প্রয়োজন হলে এমনিতেই হয়ে যাবে, আর প্রয়োজন ছাড়া মানে জোর করে যে বানাতে হবে সেটাও না। তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না। না, আমাদের ইনিশিয়েটিভ নেওয়ার কোনো ব্যাপার নাই। এটা ছাত্র ক্যাবিনেট বা ছাত্র সংসদ যেটা তৈরি করবেন, সেটি যেন ছাত্রদের মঙ্গলের জন্য হয়, সেটি যেন আবার বিশ্ববিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত হয়, সুনামের ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো কাজ তারা করবে না। ফারহান হাবিব, ডিবিসি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের প্রয়াত নেতা সৈয়দ আশরাফুল ইসলামের পর কিশোরগঞ্জ 1 আসনে কে ধরবেন নৌকার হাল, এমন প্রশ্ন এখন সবার মধ্যে। এলাকাবাসীর চাওয়া সৈয়দ বংশেরই কেউ আসুক, তবে স্থানীয় নেতৃত্ব এবং এলাকাবাসীর চাওয়া সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। কিশোরগঞ্জ সদর ও হোসেনপুর উপজেলা নিয়ে কিশোরগঞ্জ 1 আসনে 1996 সাল থেকে মোট 5 বার সংসদ সদস্য নির্বাচিত হন প্রয়াত আওয়ামী লীগ নেতা সৈয়দ আশরাফুল ইসলাম। তার মৃত্যুতে আগামী 28শে ফেব্রুয়ারি এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। কিশোরগঞ্জবাসী চায় সৈয়দ আশরাফের রক্তের সম্পর্কের মাঝেই সীমাবদ্ধ থাকুক এই আসনের প্রতিনিধিত্ব। আসলে মনে ভালো হবে, একজন দিলে আমরা বিপুল ভোগে বিজয়ী করব। ওনার পরিবারের পরিজনের যারা উপযুক্ত লোক আছে, ওনারা যদি কেউ ক্ষমতায় আসে, তাহলে এটা দরদটা বুঝবে এবং ভালো হবে। পরিবারের সদস্যরা জানান, মনোনয়নের ব্যাপারে আওয়ামী লীগ সভাপতি যে সিদ্ধান্ত দেবেন তাই মেনে নেবেন তারা। সারা জীবন আমার বাপ, চাচা, ভাইরা, বঙ্গবন্ধুর পরিবারের সাথে থেকে জীবন দিয়ে আপনার পাশে থেকে সহযোগিতা করছে। জননেত্রী শেখ হাসিনা যে কোনো সিদ্ধান্ত নেন, আমরা আগের মতোই আমরা ওনার পাশে থেকে যে কোনো ধরনের সহযোগিতা আমরা করব। এদিকে যোগ্যতা ও জনপ্রিয়তার নিরিখে সৈয়দ আশরাফের মতোই ক্লিন ইমেজের কাউকে এই আসনে মনোনয়ন দেওয়ার কথা ভাবছে আওয়ামী লীগ। কে তার উত্তরাধিকারী হবেন এটা এই মুহূর্তে বলা খুব মুশকিল। একেবারে তার নিজের পরিবার বলতে যেটা বোঝায় সেই পরিবার থেকে আসার সম্ভাবনা খুবই কম। এর বাইরে আছে তার হয়তো ভাই বোন যারা আছেন, তাদের ভিতর থেকে অনেকে চাইতে পারেন, কিন্তু সেই চাওয়াটার সঙ্গে এলাকার মানুষের চাওয়ার সম্পর্কটা কতখানি সেইটা বিচার বিশ্লেষণ করেই আমার মনে হয় যে এটার সিদ্ধান্ত হয়তো হবে। সব দিক বিবেচনা করেই আমাদের দলের পার্লামেন্টারি বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। 23 থেকে 25 জানুয়ারি পর্যন্ত কিশোরগঞ্জ 1 আসনে মনোনয়নের জন্য ফর্ম বিক্রি ও জমা নেবে আওয়ামী লীগ। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরও যা থাকছে। মেহেরপুরে পুলিশের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি।
গণপরিবহনকে শৃঙ্খলার আওতায় আনার কাজ চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া। দুপুরে ডিএমপি সদর দপ্তরে রিহ্যাবের দুটি হিউম্যান হলার হস্তান্তর অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। যানজট জনজটের একটা ব্যাপক পরিবর্তন আসবে। বাই দিস টাইম গণপরিবহন একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার কার্যক্রম চলমান। মাদকের অপব্যবহার রোধ, অনিয়ম রোধে আমরাও দৃঢ় সংকল্পবদ্ধ। এই প্রক্রিয়ায় আইন শৃঙ্খলা রক্ষাকারীর সদস্য যদি অপরাধে যুক্ত হয় তাদেরকে কোনো ছাড় দেওয়া হবে না। চট্টগ্রামে আওয়ামী লীগের সমাবেশে গুলি চালিয়ে 24 জনকে হত্যার বিচার 32 বছরেও শেষ হয়নি, শুধু সাক্ষীর অভাবে। এরই মধ্যে 7 বছর শুধু মামলার তারিখ পড়েছে, কোনো সাক্ষী হাজির করা যায়নি। এই নৃশংস হত্যা মামলার বিচার শেষ না হওয়ায় হতাশ নিহতদের স্বজনেরা। 1988 সালের 24শে জানুয়ারি এরশাদ সরকারের আমলে চট্টগ্রামের লালদিঘি ময়দানে সমাবেশে যাবার পথে শেখ হাসিনার গাড়িবহরে এলোপাতাড়ি গুলি চালায় পুলিশ। এতে নিহত হয় 24 জন, আহত হয় 2 শতাধিক নেতাকর্মী। নৃশংস এই হত্যা মামলায় 2009 থেকে 2016 পর্যন্ত 7 বছর কেবল শুনানির তারিখ পড়েছে। মামলা হস্তান্তরের পর 11 জনের সাক্ষ্য নেওয়া হয়। এই মামলায় সর্বশেষ সাক্ষ্য নেওয়া হয় গত বছরের 30 এপ্রিল। কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী আছে, সেই সাক্ষীগুলা আমি মনে করি এই 2019 সালের মধ্যে আমরা মনে করি বাকি যে সাক্ষী আছে সেই সাক্ষীগুলা আমরা সমাপ্ত করতে পারবো। মামলার 168 সাক্ষীর মধ্যে পুলিশ সাক্ষী 48 জন। এর মধ্যে সাক্ষ্য দিয়েছে মাত্র 9 জন পুলিশ সদস্য। পুলিশ ছাড়া বাকি 46 জনের সাক্ষ্য নেওয়া হয়েছে। নৃশংস এই হত্যাকাণ্ড স্মরণ করে এখনও শিউরে ওঠেন আওয়ামী লীগ নেতারা। বিনা উস্কানিতে তারা গুলি করে, শুধু হত্যা করে কেন তা নেই, রাতের গভীরে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যাদেরকে লাশ তারা সংগ্রহ করতে পেরেছে সবাইকে নিয়ে বলল দিকে শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলেছিল। 3 দশকেও মামলার বিচার শেষ না হওয়ায় হতাশ নিহতদের স্বজনেরা। এই সরকারের আমলে যেন এই মামলাটা নিষ্পত্তি হয় এবং আমাদের আশা যে দোষী ব্যক্তিদের শাস্তি দিয়ে যে আমাদের 24 যে পরিবার, যে ভাই হারা, মা হারা, পুত্র হারা, তাদের আত্মার যেন শান্তি পায়। মামলার 8 আসামির মধ্যে মারা গেছে 2 জন। জামিনে আছেন তৎকালীন পুলিশ কমিশনার মির্জা রকিবুল হুদা সহ 5 জন। মামলার অন্যতম আসামি পুলিশ কর্মকর্তা জেসি মণ্ডল এখনও পলাতক। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। ডিবিসি সংবাদে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী দেবে কিনা সেই বিষয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে, একথা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে রাজধানীর বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবরে শ্রদ্ধা জানিয়ে সাংবাদিকদের তিনি কথা জানান। আলোচনা করব, স্ট্যান্ডিং কমিটির মিটিং আছে, এই মিটিংয়ে আমরা আলোচনা করে সিদ্ধান্ত আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনের সঙ্গে কথা বলে আমরা সিদ্ধান্ত নেব। ময়মনসিংহ থেকে এক নারী সহ জেএমবির 4 সদস্যকে আটক করেছে র্যাব। তাদের কাছ থেকে জব্দ করা হয়েছে বেশ কিছু জিহাদি বই। গ্রেপ্তারকৃতরা সবাই জেএমবির সক্রিয় সদস্য বলে জানিয়েছে র্যাব। দেশের বাইরে গিয়ে ট্রেনিং নিয়ে জঙ্গি কার্যক্রম পরিচালনার পরিকল্পনা ছিল তাদের। সামাজিক যোগাযোগ মাধ্যমে যোগাযোগ করে তারা ঢাকার কমলাপুরে মিলিত হয়। কমিউটার ট্রেনে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ রেল স্টেশনে নামার পর তাদের আটক করে র্যাব। পাবনায় যুবলীগ কর্মী অরিন হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। দুপুরে শহরের আব্দুল হামিদ রোডে মানববন্ধনে অরিনের পরিবারের সদস্য ছাড়াও পৈলানপুর এলাকার নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। মানববন্ধনে জেলা আওয়ামী লীগ নেতা শরীফুল ইসলাম, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক মাসুদুর রহমান, সাবেক ছাত্রলীগ নেতা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন তারা। মঙ্গলবার শহরের পৈলানপুর মোড়ে অটোবাইক স্ট্যান্ডের দখল নিয়ে 2 গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে রাজশাহী মেডিকেলে নেয়ার পথে তার মৃত্যু হয়। সানজি স্টেইনলেস স্টিল ইন্ডাস্ট্রির সৌজন্যে ডিবিসি সংবাদে আরো যা থাকছে। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গুলিতে 5 ব্যাংক কর্মকর্তা নিহত, বন্দুকধারী আটক।
নোয়াখালীর কবিরহাটে মা ও সন্তানদের জিম্মি করে নারীকে গণধর্ষণের মামলায় জালালউদ্দিন নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে মেডিকেল রিপোর্টে মেলেনি ধর্ষণের কোনো আলামত। মধ্যরাতে কুমিল্লার 14 গ্রাম থেকে জালালউদ্দিনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। ধর্ষণের ঘটনায় এই পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদিকে নির্যাতিতার শারীরিক পরীক্ষার প্রতিবেদন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে পাঠানো হয়েছে বলে জানান নোয়াখালী জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডক্টর খলিলুল্লাহ। মেডিকেল রিপোর্টে ধর্ষণের আলামত মেলেনি বলেও জানান তিনি। গত 18 জানুয়ারি নোয়াখালীর কবিরহাটে ঘরে ঢুকে 3 সন্তানের মাকে গণধর্ষণ করে দুর্বৃত্তরা। এই ঘটনায় কবিরহাট থানায় জাকের হোসেন সহ 5 জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন নির্যাতিতা নারী। আসামি ধরতে গিয়ে ভাঙচুর, সম্পদ লুট ও নারী নির্যাতনের অভিযোগ উঠেছে মেহেরপুর সদর থানা পুলিশের বিরুদ্ধে। এই ঘটনায় এসআই লস্কর লাইজুল ইসলাম জিয়া সহ 2 পুলিশের বিরুদ্ধে মামলা হয়েছে। মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন নির্যাতিত অন্তঃসত্ত্বা নারী। ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে পুলিশ। মঙ্গলবার শহরের দিঘিরপাড়ায় আসামি বাকের আলীকে ধরতে যায় সদর থানার এসআই লস্কর লাজুল ইসলাম জিয়া সহ 2 পুলিশ। পরিবারের অভিযোগ, আসামিকে না পেয়ে ঘরের আসবাবপত্র ভাঙচুর ও অন্তঃসত্ত্বা স্ত্রী মারিয়াকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এসআই জিয়া। এ সময় স্বর্ণালংকার, নগদ টাকা ও মোটরসাইকেল নিয়ে যায় তারা। মারিয়াকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। ঘটনার পরদিন এসআই জিয়া সহ 2 পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করে নির্যাতিত নারী। ধাক্কা মেরে লাথি মেরে ভেঙে ফেলছে, আর কোনো কথা না বলে ঘরের ভিতরে গিয়ে সব ভাঙচুর করছে। পাড়ার কয়েকজন আসলো, দিয়ে মামা গিয়ে আমাকে নিয়ে আসলো। পুলিশের এমন আচরণে ক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী। দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছেন তারা। সব নিয়ে নিছে, আমার ওতে সোনার গয়না ছিল এবং জমি বিক্রি করা টাকা ছিল। আমার ক্ষতিপূরণ চাই আর ওদের ন্যায্য বিচার চাই। বাক্স সব উল্টি পাল্টি নেড়া ভেড়া করি চলে গেছে, সব নন্দ ভন্ড করছে, সব খসমাস করছে, এটা নাড়ছে ওটা নাড়ছে। মোটরসাইকেল নেয়ার কথা স্বীকার করলেও অন্য অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত এসআই। আমি গেছিলাম, মামলার আসামি ছিল, মামলার আসামি ধরতে গেছিলাম। পেটটা বাজলে ঘরে উঠানে আছে, একটা মহিলা তো রান্না করতেছে, বুঝছো? এটা কি অমকের বাসা করতে? হ্যাঁ, অমকের বাসা। ও কোথায়? তা ও বাড়ি নেই। তা আমি বললাম যে ওর কাছে মোবাইল না, মোবাইল নেই। না, মোটরসাইকেলটা ওয়ান টেস্ট ছিল। ওই মোটরসাইকেলটা পরে আসামি যখন পালাম তখন মোটরসাইকেলটা একবার নিয়ে যাই। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার। এই অভিযোগের সত্যতা আছে কিনা এই বিষয়ে একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির হেড করা হয়েছে আমাকে। কমিটি রিপোর্ট দেওয়ার পরে এই বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে নিচ্ছি আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। এই পর্যায়ে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেব আরও একবার। নানা কর্মসূচিতে দুর্যোগে কমেছে প্রাণহানি, বাংলাদেশকে রোল মডেল বললেন প্রধানমন্ত্রী। গ্যাটকো মামলায় সাবেক মন্ত্রী মোশাররফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, শুনানি 7 ফেব্রুয়ারি। ডাকসু নির্বাচন নিয়ে সরগরম ক্যাম্পাস, বেসরকারি বিশ্ববিদ্যালয়েও ছাত্র সংসদের দাবি। এবং কক্সবাজারে র্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত 3 মাদক ব্যবসায়ী ও জলদস্যু দাবি। কক্সবাজারের টেকনাফ ও মহেশখালীতে র্যাব এবং পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে 3 জন নিহত হয়েছে। ভোরে ইয়াবা চোরাচালানের খবর পেয়ে টেকনাফের সাবরাং এলাকায় অভিযান চালায় র্যাব। র্যাবের উপস্থিতি টের পেলে মাদক ব্যবসায়ীদের সাথে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ 2 জনকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ঘটনাস্থল থেকে মাদকসহ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এদিকে মহেশখালীর মাতার বাড়িতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক জলদস্যু নিহত হয়েছে। পুলিশ জানায়, ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে তারা মাতার বাড়িতে অভিযান চালালে বন্দুকযুদ্ধে এক জলদস্যু গুলিবিদ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদক সাম্রাজ্য খ্যাত কক্সবাজার এখন মাদক ব্যবসায়ীদের জন্য আতঙ্কের নগরী। অভিযান জোরদার হওয়ায় ইয়াবা ব্যবসায়ীরা এখন স্বেচ্ছায় আত্মসমর্পণ শুরু করেছে। এরই মধ্যে শতাধিক ইয়াবা ব্যবসায়ী আত্মসমর্পণের জন্য নিরাপদ হেফাজতে অবস্থান নিয়েছে। পুলিশ সুপার বলছেন, সবকিছু ঠিক থাকলে আগামী মাসের দ্বিতীয় সপ্তাহের যে কোনো দিন আয়োজন করা হবে আত্মসমর্পণ অনুষ্ঠান। সম্প্রতি টেকনাফ সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য ইয়াবা ব্যবসায়ী এনামুল হক ফেসবুকে ঘোষণা দিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করে। এই ভিডিওটি তার আত্মসমর্পণের। ইয়াবার প্রবেশদ্বার খ্যাত কক্সবাজারে মাদক বিরোধী অভিযান জোরদার হওয়ায় আরও অনেকেই আত্মসমর্পণে প্রস্তুত। এখন স্থানীয়রাও রুখে দাঁড়াচ্ছেন ইয়াবা কারবারিদের বিরুদ্ধে। অনেক এলাকায় দেখা গেছে ইয়াবা ব্যবসায়ীদের ব্যবহৃত নৌকা পুড়িয়ে দেওয়া হয়েছে, হামলা করা হয়েছে তাদের বাড়িঘরেও। ১,১৫১ জনের তালিকা ধরে গত ৪ মে থেকে কক্সবাজারে শুরু হয় মাদক বিরোধী অভিযান। অভিযানের সময় বন্দুকযুদ্ধ ও নিজেদের মধ্যে গোলাগুলিতে কক্সবাজারে এ পর্যন্ত মারা গেছে ৫৪ জন। এমন পরিস্থিতিতে আলোচনায় আসে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের বিষয়টি। ১০ই জানুয়ারি ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণের আহ্বান জানান আলোচিত সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি। যারা যারা ইয়াবা ব্যবসায়ী সকল আসো তালিকাভুক্ত বা তালিকার বাইরে তোমরা দেখতে সারেন্ডার করি বললা। এদিকে আত্মসমর্পণের জন্য শহরের একটি বিশেষ স্থানে শতাধিক ইয়াবা ব্যবসায়ী নিজেরা যোগাযোগ করে জড়ো হয়ে নিরাপদ হেফাজতে অবস্থান করছে। যে কোনো অপরাধ দমন করার জন্য আইন প্রয়োগের পাশাপাশি একটা সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হয়। তো সামাজিক কার্যক্রমের অংশ হিসাবেই আমরা তাদেরকে আত্মসমর্পণ করানোর উদ্যোগ নিয়েছি। বিষয়টিকে ইতিবাচক হিসেবে বিবেচনা করছেন জেলার সুধীজন। সম্ভাব্য যারা অপরাধী আর যারা চলমান যারা অপরাধী তাদের কাছে একটা মেসেজ যাবে, তারাও একটা ভালো পথে ফিরে আসবে। আত্মসমর্পণকে আমরা সাধুবাদ জানাই, আমরা ওয়েলকাম বলি তাদেরকে, কিন্তু সেটা একটা গবেষণার ফলাফল হতে হবে, গবেষণা থেকে উঠে আসতে হবে তাদের জন্য কি করণীয় আছে। অনেকে সব প্রণোদিত হয়ে এই মাদক চোরাচালান থেকে সরে আসতে চাচ্ছে, তার পাশেও যারা মদতদাতা যারা আছে তারা কিন্তু এখনো ধরা চাওয়ার বাইরে। আর জেলা প্রশাসক জানালেন, সামাজিক উদ্যোগ হিসেবে আত্মসমর্পণের এই প্রক্রিয়া। একটা মানুষ যদি তার ভুল বুঝে সুস্থ ধারায় ফিরে আসতে চায়, রাষ্ট্রের উচিত সেই সুযোগটা তাদের দেয়া। তবে যাদের দেয়া হবে তারা আবার নজরদারিতেও থাকবে। এত অভিযান, এত উদ্যোগ, তারপরও থেমে নেই ইয়াবার অনুপ্রবেশ। ডিবিসি নিউজ ডেস্ক। কক্সবাজারে মাদক ব্যবসায়ীরা আতঙ্কে এখন আত্মসমর্পণের অপেক্ষায় আছেন। সেই বিষয়ে সবশেষ তথ্য জানতে রামু থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদ, মাদক ব্যবসায়ীরা যে আত্মসমর্পণের সিদ্ধান্ত নিয়েছে, তো সেই বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আপনি জানেন আজকে কক্সবাজারে র্যাবের সাথে বন্দুক যুদ্ধে 2 জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে এবং আমি এই মুহূর্তে টেকনাফ শহরে রয়েছি এবং আমি 12টার দিকে ছিলাম কক্সবাজার শহরে। সেখানে একটি মাদক ক্রাইম একটি কনফারেন্স হচ্ছে। আপনারা ইতিমধ্যে জানেন যে কক্সবাজার টেকনাফের প্রায় কয়েকজন মাদক ব্যবসায়ী, প্রায় শতাধিক মাদক ব্যবসায়ী তারা আত্মসমর্পণের জন্য তারা অপেক্ষা করছেন। আসলে যে কোনো সময় তারা আত্মসমর্পণ করবেন। এবং আমি এখানে এসেছি, এখানে আমি একটু আগে এসেছি টেকনাফে এবং এখানে এসে আমি যেটা লক্ষ্য করেছি যে সাধারণ মানুষের মধ্যে একটি আতঙ্ক। এখানে আসলে যারা এই এলাকার আপনার যারা অধিবাসী তার অধিকাংশ তারা আসলে এই যে ব্যবসার সাথে যারা জড়িত। এবং একটাকে আমি থানায় গিয়েছিলাম, সেখানে গিয়ে থানার জিবি নেওয়ার সময় থানার যিনি এসআই জয়নাল তিনি আমাকে বাধা দেন। তিনি আমাকে একজন থানায় আমাকে আটকিয়ে রাখেন আমাকে প্রায় 10 মিনিটের মতো। তিনি আমার কাছে অনুমতি, কার কাছ থেকে আমি অনুমতি নিয়েছি তিনি জানতে চান। আসলে আমি আপনাকে এই জন্য বলছি, এই টেকনাফ শহর পুরো একটি আতঙ্কের শহর। তারা কোনো একটা মিডিয়া আসলে পরে পুলিশ বলেন যারা সাধারণ মানুষ তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে এখানে। এছাড়া আপনারা জানেন যে একটা তালিকা রয়েছে, সেখানে প্রায় ১,১৫১ জনের সে তালিকা রয়েছে। সেই তালিকায় অধিকাংশ হচ্ছে টেকনাফের এবং গত 1 বছরের টেকনাফ কক্সবাজারের প্রায় আজকে সহ 57 জন মাদক ব্যবসায়ী নিহত হয়েছে। কিন্তু সেই ব্যবসায়ীদের কিন্তু যারা নিহত হয়েছে সেখানে কিন্তু আপনার গডফাদার কেউ বা শীর্ষ কোনো মাদক ব্যবসায়ী নেই। যারা নিহত হয়েছে তারা সকলে সাধারণ মাদক আপনার ব্যবসায়ী। এখন সাধারণ মানুষের যেটি প্রশ্ন, এখানে আমি যারা কয়েকজন স্থানীয় মানুষ
তারা যদি বলেছেন যারা আসলে আত্মসমর্পণ করছেন তারা কারা, তাদের পরিচয় সম্পর্কে তারা আসলে কেউ জানে না। তবে তারা আশা করছেন তাদের যারা শীর্ষ ব্যবসায়ী তারা আত্মসমর্পণ করবেন এবং এলাকায় যে একটি সুন্দর একটি যে একটি মাদক ব্যবসা সেটি আর অনুষ্ঠিত হবে না। তো শম্পা, আমার কাছে খবর ছিল এতটুকুই। ধন্যবাদ মাসুদ আপনাকে আমাদের সাথে সরাসরি যুক্ত হবার জন্য। বন্দরগুলোতে কাস্টমস সেবার মান আগের চেয়ে খানিকটা বাড়লেও দক্ষিণ এশিয়ার প্রতিযোগী দেশের তুলনায় যথেষ্ট পিছিয়ে বাংলাদেশ। ব্যবসায়ীদের অভিযোগ, শুল্ক বিভাগের এক শ্রেণীর কর্মকর্তার কাছে তারা জিম্মি। তাদের অসহযোগিতার কারণেই শুল্কায়নে দীর্ঘসূত্রিতা তৈরি হয়। যদিও এনবিআর এসব অভিযোগ মানতে নারাজ। সঠিক ঘোষণা দিয়ে পণ্য আমদানি রপ্তানি হচ্ছে কিনা তা যাচাই করে শুল্ক ঠিক করে রাজস্ব বোর্ড। কতটা কম সময় আর খরচে বন্দরগুলোতে এই প্রক্রিয়াটি সম্পন্ন করা যায়, আর বন্দর পারাপার ও জাহাজীকরণে সুবিধাই বা কতটুকু, এসব বিষয়ের উপর নির্ভর করে কাস্টমস ও বাণিজ্য সেবার মান। বিশ্বব্যাংকের চলতি বছর প্রকাশ করা প্রতিবেদন বলছে, সীমান্ত দিয়ে বাণিজ্য সূচকের সর্বোচ্চ মান ১০০-র মধ্যে বাংলাদেশের স্কোর ৩১.৭৬, বৈশ্বিক র্যাঙ্কিং ১৭৬তম, যেখানে প্রতিবেশী ভারতের স্কোর ৭৭.৪৬, র্যাঙ্কিং ৮০, যথেষ্ট এগিয়ে পাকিস্তান এবং শ্রীলঙ্কাও। প্রযুক্তিগত উন্নয়ন ও দক্ষতা বাড়ায় বাংলাদেশের স্থল, নৌ ও আকাশপথের সব বন্দরেই কাস্টমস সেবার মান আগের চেয়ে ভালো। কিন্তু এক শ্রেণীর অসাধু কর্মকর্তার কারণে এসব সুবিধা খুব বেশি কাজে লাগছে না, অভিযোগ ব্যবসায়ীদের। কিছু কিছু অফিসার থাকেন, তারা আইনের মার পেঁচে ফেলে এই বিভিন্নভাবে আমাদের নিরীহ রপ্তানিকারকদেরকে হয়রানি করেন। এফওসিতে মানে ফ্রি অফ কস্ট বাইরেরা মাল পাঠায় আমাদের। এখন এফওসিতে মাল আসলে কাস্টমস এই মালটাকে রিলিজ করতে গড়িমসি করে, তালবাহানা করে। কাস্টমস সেবা নিয়ে ব্যবসায়ীদের সব অভিযোগ মানতে চায় না জাতীয় রাজস্ব বোর্ড। দুঃখজনক হচ্ছে যে ইম্পোর্টার অভিযোগটা করে, সিনেপ এজেন্টরা এই অভিযোগটা করেন না। কেন করেন না? তার কারণ হচ্ছে যে এই অভিযোগের সাথে কিন্তু তাদেরও একটা সম্পৃক্ততা আছে। পোর্টে ব্যাপক ইম্পোর্ট কার্গো আসতেছে, সেই কার্গোটা যথাযথ সময়ে সার করা দরকার, কিন্তু এককভাবে কাস্টমস সেটা করতে পারে না। তার সাথে শিপিং এজেন্ট, সিনেপ এজেন্ট এবং বন্দর কর্তৃপক্ষ সম্পৃক্ত। সাবলীল বাণিজ্য, ভ্রমণ এবং পরিবহনের স্বার্থে স্মার্ট সীমান্ত, এই প্রতিপাদ্য নিয়ে ২৬শে জানুয়ারি পালিত হবে বিশ্ব কাস্টমস দিবস। ইব্রাহিম পাঠান, ডিবিসি নিউজ, ঢাকা। অবৈধভাবে অর্জিত সম্পদের অনুসন্ধান চলাকালেই সম্পদ ক্রোকের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এই মুহূর্তে দুদক কার্যালয়ে আছেন সহকর্মী আদিত্য আরাফাত, সরাসরি যোগ দেব তার সাথে। আদিত্য, এই যে সম্পদ ক্রোকের বিষয়ে যে সিদ্ধান্ত হয়েছে, তো এই সবকিছু মিলিয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শম্পা, সকাল 10টা থেকে আজকে কমিশনের বৈঠক শুরু হয়েছিল। এই বৈঠকে দুদকের চেয়ারম্যান ইকবাল মাহমুদ এবং অপর যে দুই কমিশনার আছেন, সেই দুই কমিশনার এবং দুদকের মহাপরিচালকদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে এখন থেকে, অর্থাৎ দুদক যে অবৈধ সম্পদের অভিযোগে যদি কারো বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে এবং সে অনুসন্ধান চলাকালে এখন থেকে তারা আদালতের অনুমতিক্রমে তারা সম্পদ জব্দ করবে, এবং এরকম একটি সিদ্ধান্ত আজ এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি হয়েছে। এই সিদ্ধান্তটি আগে ছিল না, অর্থাৎ আগে মামলার পর, অর্থাৎ কারো বিরুদ্ধে সম্পদের অভিযোগ থাকলে মামলার পর আদালতের অনুমতি নিয়ে বা মামলা কিংবা চার্জশিটের পর সেই সিদ্ধান্তটি আদালতের অনুমতিক্রমে সেটি কারো ক্ষেত্রে সেটি হতো। এখন থেকে যে সিদ্ধান্তটি, নতুন সিদ্ধান্তটি হয়েছে, সেটি হচ্ছে যে একেবারেই প্রাথমিকভাবে যদি কারো বিরুদ্ধে অনুসন্ধান শুরু হয় অবৈধ সম্পদের অভিযোগে এবং সে অনুসন্ধান চলাকালেই দুদক সেই অর্জিত সম্পদের যদি প্রাথমিকভাবেও যদি কিছু তথ্য পায়, অর্থাৎ মামলার আগেই দুদক সেই সম্পদ ক্রোক করবে এবং ক্রোক করে তারা অনুসন্ধান এবং তাদের যে তদন্ত কাজ আছে সেই তদন্ত কাজ চালিয়ে যাবে। এখনো পর্যন্ত কমিশনের বৈঠক চলছে আমরা জানতে পেরেছি, এবং আরো বেশ কিছু সিদ্ধান্ত আসতে পারে। অর্থাৎ আপনি জানেন যে গত কয়েকদিন ধরেই দুর্নীতি বিরোধী যে অভিযান আছে সেই অভিযান বেশ জোরদার করা হয়েছে, এবং ঢাকা সহ ঢাকার বাইরেও এই অভিযান চলছে। প্রতিদিনই দুর্নীতি
দুর্নীতি এবং ঘুষ দুর্নীতির অভিযোগে বিভিন্ন জায়গায় গ্রেপ্তারের অভিযানগুলো চলছে। আজকেও আমরা জানতে পেরেছি দেশের বিভিন্ন জায়গায় যে দুর্নীতি বিরোধী অভিযান রয়েছে, দুদকের কর্মকর্তারা মাঠ পর্যায়ে কাজ করছেন তাদের আসামিদের ধরতে এবং দুর্নীতির সাথে যারা সম্পৃক্ত আছেন, ঘুষের সাথে যারা যেসব সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন যাদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ আছে তাদেরকে ধরার জন্য দুদকের কয়েকটি টিম এই মুহূর্তে কাজ করছেন বলে আমরা জানতে পেরেছি। আমরা এই মুহূর্তে এখনো পর্যন্ত দুদকের প্রধান কার্যালয়ে আছি। আর আজকে যে কমিশনের বৈঠকের যে সিদ্ধান্তগুলো হয়েছে এখনো পর্যন্ত কমিশনের পক্ষ থেকে কেউ এখনো পর্যন্ত বক্তব্য দেননি। তবে আমরা চেষ্টা করছি কারো এই বিষয়ে আরো কমিশনের বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে সেটি জানার জন্য। তো এই ছিল আমার কাছে দুদকের প্রধান কার্যালয় থেকে সবশেষ তথ্য। আদিত্য, ধন্যবাদ সরাসরি যুক্ত হবার জন্য, এবং নিশ্চয়ই আপনার মাধ্যমে নতুন কোনো সিদ্ধান্ত আসলে সেটি আমরা দর্শকদের জানিয়ে দেব। সুরের মূর্ছনায় বরগুনায় শুরু হলো 3 দিনব্যাপী জাতীয় নজরুল সম্মেলন। জেলা প্রশাসন ও কবি নজরুল ইনস্টিটিউটের যৌথ উদ্যোগে এই সম্মেলনটি অনুষ্ঠিত হচ্ছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের আনুষ্ঠানিকতা। এই উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমিতে পরিবেশন করা হবে নজরুলের গান, কবিতা এবং নৃত্যনাট্য। বরগুনা জেলা প্রশাসকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় বিশিষ্টজনেরা। পরে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ করা হয়। ডিবিসি সংবাদে নিচ্ছি আরো একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। এবারে আন্তর্জাতিক খবর। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি ব্যাংকে ঢুকে 5 জনকে হত্যা করেছে এক বন্দুকধারী। বুধবার সিব্রিং শহরে সান ট্রাস্ট ব্যাংকের একটি শাখায় এই ঘটনা ঘটে। প্রথমে ব্যাংকের সব প্রবেশ পথ বন্ধ করে দেয় ওই বন্দুকধারী। পরে কর্তৃপক্ষকে ফোন দিয়ে ব্যাংকের 5 কর্মীকে হত্যার বিষয়টি জানান হামলাকারী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর বেশ কিছুক্ষণ পর আত্মসমর্পণ করেন তিনি। পুলিশ জানায় 21 বছরের ওই বন্দুকধারীর নাম জ্যাফেন জাভার। তিনি সিব্রিং শহরের বাসিন্দা। হত্যার কারণ নিয়ে এখনো বিস্তারিত জানায়নি পুলিশ। মধ্য আমেরিকার দেশ হন্ডুরাস, গুয়েতেমালা ও এল সালভাদরকে ত্রাণ সহায়তা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এই হুঁশিয়ারি দেন। তিনি দেশ 3টি থেকে অভিবাসীরা যুক্তরাষ্ট্রে ধেয়ে আসছে বলেও জানান। যুক্তরাষ্ট্রের উন্নয়নে দেশগুলোর কোনো ভূমিকা নেই বলেও মন্তব্য করেন ট্রাম্প। নাগরিকদের যুক্তরাষ্ট্রে পাড়ি দিতে দেশ 3টির সরকারি অনুপ্রাণিত করছে বলেও দাবি করেন তিনি। এর আগে মেক্সিকোর অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে দেয়াল নির্মাণে বাজেট দেয় ট্রাম্প সরকার। তবে অর্থ বরাদ্দ না পেয়ে মার্কিন সরকারের আংশিক অচলাবস্থা অব্যাহত রয়েছে। এবারে জানাবো এস আলম গ্রুপ খেলার খবর। কাল থেকে শুরু হচ্ছে বিপিএল এর চট্টগ্রাম পর্ব। বন্দরনগরীতে পৌঁছে এরই মধ্যে অনুশীলন শুরু করেছে রংপুর রাইডার্স। চট্টগ্রাম থেকে পয়েন্ট টেবিলে নিজেদের শক্ত অবস্থান নিয়ে ফিরতে চায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কাল দিনের দ্বিতীয় ম্যাচে টেবিল টপার চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নামবে গেইল ডিভিলিয়ার্সরা। আগের ম্যাচে সিলেট সিক্সার্সের প্রতিপক্ষ রাজশাহী। 7 ম্যাচ খেলা চিটাগং জিতেছে 6টাতেই, 12 পয়েন্ট আছে ওদের পকেটে। কিন্তু রংপুর এখন পর্যন্ত খেলেছে 8 ম্যাচ, জিতেছে 4টিতে। পয়েন্ট টেবিলে মাশরাফির দল আছে 4 নম্বরে। আমরা এখন টিম পারফরম্যান্সের দিকে নজর দিচ্ছি। বেশ কয়েকটা ম্যাচ ভালো খেলতে পারিনি আমরা, কিন্তু চট্টগ্রাম থেকে যাতে পয়েন্ট টেবিলে একটা শক্ত অবস্থান নিয়ে ফিরতে পারি সেই চেষ্টা থাকবে। ফুটবলের খবর। পেশাদার লিগে দিনের প্রথম ম্যাচে টিম বিজেএমসির বিপক্ষে লড়বে সাইফ স্পোর্টিং। নোয়াখালীতে ম্যাচ শুরু হবে দুপুর 3টায়। আরেক ম্যাচে বিকেল 4টায় লড়বে রহমতগঞ্জ চট্টগ্রাম আবাহনী। টিম বিজেএমসির হোম ভেন্যু নোয়াখালীর শহীদ বুলু স্টেডিয়ামে খেলবে সাইফ স্পোর্টিং। প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে রহমতগঞ্জকে 2-1 গোলে হারিয়েছে সাইফ। একই ব্যবধানে তাদের আজকের প্রতিপক্ষ টিম বিজেএমসি মোহামেডানের কাছে হেরেছে। আগের 3 দেখায় 2 জয় সাইফের, 1টা ম্যাচ ড্র হয়েছে। আরেক ম্যাচে বঙ্গবন্ধু স্টেডিয়ামে সহজ জয় প্রত্যাশা করছে চট্টগ্রাম আবাহনী। এবারে লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে চাটকার দলটা, আর রহমত হেরেছে সাইফের কাছে। তবে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে ঘুরে দাঁড়াতে চায় ওরা। অবশ্য শেষ 5 দেখায় সব ম্যাচই জিতেছে চট্টগ্রাম আবাহনী। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসির সঙ্গেই থাকুন 24 ঘন্টা।